যে আসুন সবাই মিলে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা শুধু স্লোগান নয়, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সমাজের প্রত্যেকটা অংশের মানুষের প্রয়োজনীয়তা, অংশদারিত্ব, সেটা প্রয়োজন রয়েছে। আমি এই আজকের এই ডক্টর সেলে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি আহ্বান করবো যে আসুন সবাই মিলে আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করে তুলি। সেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের পার্টিসিপেশন হওয়া দরকার। আর এই প্রত্যেকে যদি আমরা পার্টিসিপেশন করি এবং নিষ্ঠার সঙ্গে যদি আমরা কাজটা করি, তাহলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বেশি দূর নয়, আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমি প্রত্যেককে আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এই সমাজের দায়বদ্ধতা স্বীকার করে আপনারা এমন একটা মহতী দানের আয়োজন করেছেন। আমি আপনাদের এই রক্তদান শিবিরের সফলতা কামনা করে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার। ডক্টর সেল আমাদের 2016-তে আমরা এই ডক্টর সেল এখানে তৈরি করি এবং প্রথমে এখানে আমাদের স্টেট লেভেলে সেটা শুরু করি, কনভেনার, কো কনভেনার এবং আমাদের যে পার্টির যে নির্দেশ অনুসারে মেম্বার্স এবং ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত আমরা সেটাকে আমরা প্রসারিত করি। ডক্টর সেলে যেহেতু এটা একটা মানে পার্টির একটা উইং, সেখানে সরকারি কর্মচারীরা কিন্তু বেশিরভাগ আমাদের ত্রিপুরা রাজ্যে ডক্টরসরা কিন্তু কোনো না কোনোভাবে সরকারি চাকরি করেন। তো সেই কারণে একটু সমস্যা হয় যে যারা অলরেডি সরকারি চাকরিতে আছে তাদের ইচ্ছা আছে ডক্টর সেলে জয়েন করার জন্য, কিন্তু এইসব প্রবলেম থাকাতে অনেকে ডাইরেক্টলি জয়েন করতে পারে। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে অনেক ডাক্তার এখন ত্রিপুরাতে আসে, অনেকে রিটায়ার্ড হয়েছে, অনেকে আবার যারা এখনো চাকরি পায়নি বা চাকরি করার চিন্তা ভাবনাও নেই, তারাও কিন্তু এখন এই ডক্টর সেলে এসছে। এখানে MBBS থেকে শুরু করে এবং MD, MS বিভিন্ন যারা সুপার স্পেশালিটিরা যারা আছেন তারাও কিন্তু এখন ডক্টর সেলে মানে অনেকে বিভিন্ন অনুষ্ঠানে ওনারা আসেন। আমি দেখেছি এখানে যারা হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অন্যান্য বিষয়ে যারা ডাক্তারি পাশ করেছেন তারাও ডক্টর সেলের মধ্যে এসে যোগদান করেছেন। তো ডক্টর সেলের যে মেইন অবজেক্টিভ আপনারা সবাই জানেন, ডক্টরস মানেই মানুষের সেবা করা। বিভিন্ন শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, এই ধরনের সমস্যা হলে তাকে এই সমাজে ঠিক রাখাটাই ডাক্তারদের কাজ। এবং ম্যান পাওয়ারও আমাদের বিশেষ একটা দরকার। ম্যান পাওয়ারকেও আমাদের যে হিউম্যান রিসোর্স সেটাকেও যদি ঠিক রাখতে হয়, ডক্টরসদের একটা বিরাট ভূমিকা। আমাদের গতকালে আমি হেপাটাইটিস ফাউন্ডেশনের প্রোগ্রামে আমি সেখানে গিয়েছিলাম। সেখানেও আমরা দেখলাম যে হেপাটাইটিস B-C তার প্রতিষেধক হিসাবে যেভাবে ওনারাও কাজ করছেন, কিন্তু তার থেকেও আমাদের সরকারও যেভাবে আমাদের যে ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার যে ব্যবস্থা, প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা, সেটাও কিন্তু আমাদের সরকার করছে। এবং সেখানে এই কথাগুলো আমি বলেছি যে এখানে অনেক সময় দেখা যায়, আমরা তো এখানে কিডনি ট্রান্সপ্লান্ট আমরা করেছি, আগামী দিন জানি না সেটা সম্ভব হবে কিনা, কিন্তু ইচ্ছা থাকলে সব সম্ভব হবে। আমরা লিভার ট্রান্সপ্লান্টেরও চিন্তা ভাবনা করছি, কেন সম্ভব হবে না? ত্রিপুরাতে সবকিছু সম্ভব। আমাদের ডাক্তারবাবুরা সব দিক দিয়ে পারদর্শী, তাদের ট্যালেন্টের অভাব নেই, খালি ট্রেনিং ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন। কিছুদিন আগে আমি একটা বিশেষ কাজে আমি লখনৌতে গিয়েছিলাম 5-6 দিন আগে। সেখানে কিং জর্জ মেডিকেল কলেজ থেকে যেহেতু আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি, সেখানকার যে এখন তো ইউনিভার্সিটি হয়ে গেছে, ভাইস চ্যান্সেলর উনি আমাকে আমন্ত্রণ করেছিলেন যাওয়ার জন্য। এবং সেখানে যাওয়ার পর আমি জানলাম যে উনি প্রখ্যাত আপনি ব্লাড বোন ম্যারো ট্রান্সপ্লান্টের বিশেষজ্ঞ, সারা ভারতবর্ষে তথা পৃথিবীর মধ্যে ওনার খুব নাম। তো কথায় কথায় আমি বললাম যে আপনি আমাদের ত্রিপুরাতে আসুন, আমাদের এখানেও এই ধরনের বোন যে আমাদের ট্রান্সপ্লান্টের বিষয় দাঁড়ায়,
তো সেখানে যদি আপনি আসেন তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়। উনি এক কথায় রাজি হয়ে গেলেন যে নিশ্চয়ই আপনারা যদি সুযোগ করেন। তো আমি বললাম যে কিডনি ট্রান্সপ্লান্ট আমাদের এখানে হয়েছে, তো বোন মেরু ট্রান্সপ্লান্টের জন্য কি লাগে। তো উনি বললেন যে খুব বেশি একটা, যেহেতু কিডনি ট্রান্সপ্লান্টের আপনার ব্যবস্থা আছে সেখানে, তো ওখানে একটা প্রেশারের এবং সেখানে যে ধরনের মানে এয়ারের মধ্যে কোন রকম যাতে ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাস এই ধরনের কিছু যাতে না থাকে, তার জন্য একটা খুব মিনিমাম পয়সা খরচ করলে সেটা করলেই হবে। তো আমাদের বোন মেরু ট্রান্সপ্লান্টের জন্য বহু লোক বাইরে যায়। আমাদের ত্রিপুরাতে আমি এইমসে অনেকবার যাই, গিয়ে দেখে আমাদের এই ত্রিপুরার ছেলে অনেকে আছে প্রফেসর অ্যাসোসিয়েট করছেন। আমাদের এখানে বিভিন্ন যে ডিসিপ্লিন আছে, দেখা যায় ফ্যাকাল্টির প্রবলেম, তো ওদের সাথে খবর পেয়ে আসে। অনেকে বলে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার সাথে একটা ফটো তুলবো। আমি বললাম ফটো তুলবো তখনই যদি ত্রিপুরাতে আসো। তো এইরকম ওদের কাছে বলি। তো অনেক লোক আছে আমাদের বাইরে, ইভেন মানে পন্ডিচেরিতেও আমাদের ভালো ভালো ছেলেমেয়েরা আছে, বিদেশে তো আছে। এখন বহু লোক আসতে চাইছে এখানে। অর্থোপেডিক্স এর একটা ছেলে অল্প বয়সে, খুব অল্প, সে আবার সিএস করেছে, এমএস করেছে, এবং সেও একবার এসেছিল গান্ধী স্কুলের এখানে তার বাড়ি। আমি বললাম তুমি চলে এসো, ইজ ইন্টারেস্টেড টু কাম। তো আগে এই সুবিধা দেওয়া ছিল না। আমরা সুপার স্পেশালিটি আগে একই গ্রেডে আসতো, গ্রেড 4 থেকে আসতে হবে, তুমি যাই করো না না করো। এবার আমরা কিন্তু আলাদা আলাদা করে সুপার স্পেশালিটিদের জন্য আলাদা আমাদের তাদের এন্ট্রি পয়েন্টে অনেক সুবিধা রেখেছি। নটা সুপার স্পেশালিটি তো আমরা জানেন অলরেডি আমরা শুরু করেছি। তো আমরা চাইছি যে ত্রিপুরার থেকে মানুষ কেন বাইরে যাবে, এতে করে আমাদের পয়সাও কিন্তু বাইরে যাচ্ছে, এবং আমাদের যারা ত্রিপুরার যারা সাফারিং পিপুল, যারা স্বাস্থ্য নিয়ে সমস্যা, তাদের মধ্যে একটা মাইন্ডসেট যে ত্রিপুরাতে কিছু হয় না, ত্রিপুরা ডাক্তারবাবুরা পারবে না, এবং জিবি হাসপাতালের থেকে আইএলএস এ দৌড়ে যায়। আমি বললাম যে জিবি হাসপাতালের অনেক সময় আমি দেখলাম যে আমাদের জিবি হাসপাতালের এজিএমসি ডাক্তাররাই গিয়ে আইএলএস এ কাজ করছে। তো এই কর্পোরেট স্টাইলের যে একটা অবস্থা, সেখানে যদি থাকে মানুষ কমফোর্ট ফিল করে। এবার আমি জানি না, আপনারা অনেক হয়তো দেখেছেন যে আমরা সুপার স্পেশালিটির যে ব্লকটা করলাম, আমাকে কালকেও একজন সিনিয়র ডাক্তারবাবুর সাথে কথা বললাম কালকে, ওই যে আমি ছাড়াও সাধারণ মানুষ থাকবে না, আমি সাধারণ একজন লোক না, আমার লোক হতে হলেই ডাক্তার ইঞ্জিনিয়ার হলে চলবে না, ভালো হতে পারে না, কিন্তু আমার লোক, আমার পার্টির লোক, আমার সরকারের লোক হতে হবে, তবেই আপনি আমার মানে ভালো লোক। কি ধরনের মানে ডেফিনেশন তারা দিত, সেই দিকে আমরা মাথায় রেখে আমরা কিন্তু এই যে অ্যাসোসিয়েশন গুলো তাদের অ্যাসোসিয়েশনে কাজ করবে, অর্থাৎ তাদের মানুষের জন্য কাজ করবে, সেই বিষয়ে আমরা কাজ করব। আপনারা দেখেছেন গত কিছুদিন আগেও এই একটা প্রোগ্রাম হয়েছে নতুন ভাবে, নীতি আয়োগ, আমাদের ওনাদের দুজন, একজন ইএনটি, বিখ্যাত ইএনটি ডাক্তার, নীতি আয়োগের মধ্যে একজন বিশিষ্ট জায়গায় উনি আছেন, নীতি আয়োগের আরেকজন মেম্বার এসেছিলেন। ত্রিপুরাতে প্রথম আমরা এই নীতি আয়োগের নির্দেশে বা ওনাদের ডিরেকশনে এখানেই প্রথম একটা পাইলট স্টাডি হচ্ছে যে স্কুলের যে বাচ্চারা, তাদেরকে হেলথ সম্পর্কে সচেতন করতে হবে। তো তার জন্য কি হলো যে এখানে আমরা ঠিক করলাম যে 125টা যে আমাদের বিদ্যাজ্যোতি স্কুল আছে সেখানে পাইলট স্টাডি হবে। অর্থাৎ আমরা জানি যে বিদ্যালয়ের মধ্যে কি হয়, বেশিরভাগ 6-7 ঘন্টা আমাদের ছেলে মেয়েরা স্কুলেই থাকে, ড্রপ আউটও হয়। মেয়েদের অনেক সময় দেখা যায় মেনস্ট্রুয়েশনের কারণে ওরা স্কুলে আসে না, ইত্যাদি সমস্যা। ইভেন টয়লেট গুলো যে স্কুলে আছে তার হাইজিন পর্যন্ত মেনটেন নেই। তো তাদের স্বাস্থ্য রক্ষার্থের জন্য আমাদের এই প্রকল্প ত্রিপুরাতে প্রথম হচ্ছে, এবং আগামী দিন যখন এই 125টা বিদ্যাজ্যোতি স্কুলে সেটা সাকসেস হয়, তারপর সেখান থেকে আমাদের অন্যান্য গভর্নমেন্ট যে স্কুল, গভর্নমেন্ট এইডেড যে স্কুল, সেখানেও আমরা সেটা করবো। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীজি, আপনি দেখুন আজকের যারা শিশু, যারা কৈশোর, তাদের মানে আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে স্বাস্থ্য যদি ঠিক না থাকে, ম্যান পাওয়ার এবং সত্যিকারের অর্থে মানসিক, স্পিরিচুয়াল এবং দৈহিকভাবে তাদের যদি সুস্বাস্থ্যের অধিকারী না করা যায়, যতই আমরা কিছু করি, আমরা কিন্তু মানে সেই নাগরিক হিসাবে যে ক্রাইটেরিয়া সেটা আমরা তৈরি করতে পারবো না। এবং সেই ভাষায় সেই দিকে আমরা কাজ করছি। প্রতিটা স্কুলে গেলে সেখানে ধরুন ডেন্টাল ক্লিনিক,
তার সম্পর্কে আলোচনা। এখানে কিন্তু ক্যাম্পের মতো হবে না, ওখানে নোডাল একজন ব্যক্তি থাকবে ওই স্কুলে, সাস্টেন করবে, রিটাল অফিসার থাকবে, যে তার কাজই হচ্ছে অন্যান্য ইএনটি হোক, ডেন্টালি হোক বা মেডিকেলি হোক, আয়ুর্বেদিকে হোক, হোমিওপ্যাথিকে হোক, সবাই যাবে গিয়ে তার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা প্রতিনিয়ত, যে কিভাবে হাউ টু ব্রাশ ইউর টিথ, এবং তাতে ক্যারিজ থেকে সে বাঁচবে, তার থেকে তার অর্থনীতিকেও কিন্তু, যদি তার এই ধরনের প্রবলেম প্রিভেনশন আমরা জানি অনেক সময় ভেরি বেটার দেন ট্রিটমেন্ট, তো সেই জায়গার মধ্যে যদি আগের থেকে ছেলে মেয়েদের আমরা ছোটবেলার থেকে শেখানো যায় তাহলে কিন্তু অনেক কাজে আসবে। তাছাড়া শুধু কিভাবে, অনেকে আছে, অনেক বাচ্চা এত বেশি খাওয়া দাওয়া করে তাদের যে ফ্যাট প্রচুর পরিমাণে হয়ে যায়, তো তার জন্য চিন্তা, মানে সেখানে তাদেরকে বোঝানো। তাদের অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিসও অনেক সময় দেখা যায় বাচ্চাদের মধ্যে, ব্লাড প্রেশারও দেখা যায় অনেকের বাচ্চাদের মধ্যে, স্কুলের মধ্যে বিকজ অফ দ্য স্ট্রেস অফ দ্য স্টাডি, তাদের মধ্যে দেখা যায় মানসিক সমস্যা হয়। তার সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে আমাদের প্রতিটা স্কুলে ওই সময়ে তাদেরকে আমাদের কিভাবে চিকিৎসা, তাদের যে অ্যাওয়ারনেস, কি কি ধরনের খাবার খাওয়া উচিত, ভিটামিন খাওয়া উচিত, কৃমিনাশক ওষুধ খাওয়া দরকার, ডিওয়ার্মিং। তো এর জন্য আমরা আরেকটা প্রকল্প আমাদের চলছে ত্রিপুরাতে, প্রায় 7 বছর ধরে চলছে, যে যারা সুস্থ শিশু এবং মানে সুস্থ কিশোর, এই যে সুস্থ শৈশব এবং সুস্থ কৈশোর, এই প্রকল্প 7 বছর ধরে আমাদের চলছে। সেখানেও 0 থেকে প্রায় 19 বছর বয়সে তাদেরকে আমরা সারা বছর 2 মাস করে করে আমরা প্রতি 2019 থেকে শুরু করেছি, আজকে অব্দি আমাদের চলছে। এতে করে আমরা কিন্তু ভাবি যে শুধু ডাক্তারি করলাম, আর যে কারণে প্রবলেমগুলো আসছে সেই মূল জায়গায় যদি আমরা আঘাত না করি তাহলে কিন্তু ওই ডাক্তারও আমাদের বেশি লাগবে, চিকিৎসার সাশ্রয় পয়সাও বেশি খরচা হবে, সেই জায়গায় আমরা কিন্তু মানে আমরা কাজ করছি। এখানে আমি বলবো যে যারা ডক্টর সেলের আছেন, শুধু আমি ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম, শিবির করলাম, শুধু তাই নয়, বা অন্যান্য আমি পেশেন্ট খালি দেখলাম সেটা নয়, আমাদের এখানে যেহেতু ড্রাগ, এখানে আরেক ড্রাগ এডিকশন আরেকটা আসছে, এখানে এই ড্রাগ আর এই ড্রাগ না, সেই ড্রাগ এডিকশনের বিষয়ে আপনারা প্রতিদিন আপনাদের, আমি বাজারে গেলাম, বাজার থেকে বাড়িতে আসলাম, আমি কর্মক্ষেত্রে গেলাম, সেখান থেকে বাড়িতে চলে গেলাম, এটা যেন না হয়। এখানে আমাদের প্রতিটা ব্যক্তি প্রতিদিন আমাদের বের হওয়া উচিত, যারা এখন এই ধরনের ড্রাগ এডিক্টেড আছে তাদেরকে চিহ্নিত করা, যেখান থেকে ড্রাগ বিক্রি হচ্ছে তাদের আইডেন্টিফাই করা, প্রতিরোধ করা এবং প্রতিবাদ করা, এবং তারপরেও যদি না হয় আমাদের গোচরে আনুন। সরকার এত ভালো, আপনাদের সরকার একমাত্র এইবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার চলছে, সবচেয়ে বড় গুণ হচ্ছে মানব বান্ধব, তারা মানুষের কথা শুনতে চেষ্টা করে। কাজে আপনারা আমাদের কাছে আসুন, আমরা সেটা, কিন্তু একা কোনো অবস্থায় সরকারের পক্ষে সম্ভব হবে না, পুলিশ দিয়ে, আরক্ষা দপ্তর দিয়ে বিভিন্নভাবে ক্যাম্প করে সম্ভব হবে না। সেগুলো আমার মনে হয় একটা গর্জে ওঠা উচিত। এবং আমাদের আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেটা নিয়ে আমাদের খুবই সচেতন থাকা দরকার। অনেক সময় ফেক নিউজও আসে, ফেক নিউজের কারণে আননেসারি যাতে আমরা ভাবাবেগে ধাবিত না হই, আগে খবরটা নিন সত্যিকারের কি হয়েছে, তারপর আমরা বলবো বাংলাদেশের এখন বর্তমান যে অবস্থা চলছে, কোনো অবস্থায় সেটা আমরা কোনোদিন ভাবিনি। আমাদের অলরেডি এখান থেকে আমরা বাংলাদেশকে অনেক কিছু দিই, আজকে ওনাদেরকে আমরা ইলেকট্রিসিটি দিচ্ছি, এবং শুধু তাই নয়, বহু জিনিস আমাদের ভারতবর্ষ থেকে ওনাদের এখানে যান, ওনাদের এখান থেকে আমাদের এখানে আসে। তো এই জায়গাটার মধ্যে এখন একটা ইমব্যালেন্স হয়েছে। আমাদের এসএসজি তৈরি আছে, চিটাগাং পোর্টকে আমরা ব্যবহার করে আমরা সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার করার চিন্তা ভাবনা করছিলাম। এখান থেকে সমস্ত সাউথ ইস্টের যে জনসাধারণ থেকে আরম্ভ করে এবং মালপত্র সবই আসতো, চিটাগাং বন্দরকে ব্যবহার করে সারা পৃথিবীতে যাওয়ার একটা ব্যবস্থা ছিল। সেটা এখন একটু, এখানে রেল লাইনও অলরেডি বিছানো হয়ে গেছে, সেটাও আটকে গেছে। কিন্তু এইভাবে বাংলাদেশে কিন্তু চলবে না, এতটুকু আমি বলতে পারি। উইদাউট স্টাইলের মতো একটা ব্লক আপনি করেছেন, তাই বললাম এখন তো মানুষ চাইছেই এরকম।
যে গতানুগতিক এই ভাঙা চেয়ারে আমরা যখন পোস্টিং পেতাম, আমরা ধরে নিতাম যে ভাঙা চেয়ারে বসতে হবে, একটা হাতল ভাঙা থাকবে, আর সিস্টার এসে ওই টেবিলের মধ্যে একটা পর্দা কেটে সেটা টেবিল। এই তো এখন তো এগুলো নেই, এখন সমস্ত জায়গায় একদম চকচকে ঝকঝকে এরকম মানুষ। যদি হাইজিন প্রপারলি না হয় তাহলে কোনো অবস্থায় চিকিৎসাও ভালো হয় না। এটা মানে পরিবেশটারও প্রয়োজন আছে। তো আমরা সেইভাবে এখন কাজ করছি। আপনারা জানেন যে প্রতি বুধবারে আমি একটা মুখ্যমন্ত্রী সমীপ ইস্যু করে আমি একটা প্রোগ্রাম আমি আগরতলায় বা ত্রিপুরাতে থাকলে সেটাতে আমি থাকি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মানুষ যখন আসে প্রায় 90% ব্যক্তি এই স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা নিয়ে আসে। আমি ওখানে আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, ক্যান্সার হসপিটালে, তারপর জিবি হাসপাতালের আমাদের যে সুপারিনটেন্ডেন্ট এবং অন্যান্য আধিকারিক, হেলথ সেক্রেটারি পর্যন্ত থাকেন এবং অন্যান্য সেক্রেটারিও থাকেন। ইন ওয়ান গো দেখা যায় যখন আসে এই ট্রিটমেন্টগুলো আমাদের ত্রিপুরাতেই হয়। আমি জিজ্ঞেস করি যে ফোনেও অনেক সময় জিজ্ঞেস করি যে এই চিকিৎসা হয় না, বলে হয়। তো এর মধ্যে দেখা যায় 90% যদি স্বাস্থ্য সম্পর্কিত লোক আসে তার মধ্যে 80% এখানে চিকিৎসা করা যায়। তো আসে অর্থনৈতিকভাবে হেল্প করা। তো অনেক সময় বলেন যে এখানে এই চিকিৎসা হবে না, বাইরের থেকে করাতে হবে। তো আমরা চেষ্টা করছি যাতে সুপার টু সুপার স্পেশালিটি যাতে ব্যবস্থা হয়, তার জন্য একটা জায়গা আমরা অলরেডি দেখে নিয়েছি। এবং আমি আমাদের যিনি স্বাস্থ্য আধিকারিক আছেন, আমাদের সেক্রেটারি আছেন, ওনাকে আমি বলেছি যে এই ক্রাইটেরিয়াতে আমাদের যারা গভর্নমেন্টের যারা ডাক্তারবাবুরা আছেন তাদেরকে নিয়ে যেতে পারবে না, ওনাদের নিজস্ব ডাক্তার আমাদের এখানে রাখতে হবে। তবে আমি এই যে আমাদের যে চিন্তা ভাবনা আমাদের আছে সেটা তবেই আমি হাত দেব। দেখা গেল প্রি-বিডে অলরেডি 8টা বড় বড় যে হেলথ সেক্টরে তারা কিন্তু এসে গেছে অলরেডি, মানে দেয়ার অলসো ইন্টারেস্টেড। কাজে এখন ইনভেস্ট করার জন্য মানুষ আসছে। এর মধ্যে সিজা হসপিটাল আপনারা জানেন, যারা কিডনি ট্রান্সপ্লান্ট এর মধ্যে 2টো পেশেন্টের করেছে, তো উনারাও আজ ইচ্ছা প্রকাশ করেছে মণিপুরে ওদের বিরাট ওদের হসপিটাল এবং নর্থ ইস্টে ওদের খুব নাম আছে, ওদের নাম ডাক আছে, ওদের বিরাট টিম। ওরা বলছে আমরা 700 করোড় এখানে ইনভেস্ট করব। এর জন্য আমরা জায়গাও মোটামুটি একটা নির্দিষ্ট হয়েছে, ক্যাবিনেটে পাস হবে, তারপর সেটা হবে। তো এইভাবে সেখানেও তারা সুপার স্পেশালিটি হসপিটাল করবে। এখানে আপনারা দেখেছেন আগে আমাদের এমবিবিএস ডাক্তারদের সংখ্যা খুব কম ছিল, এখন কি আমাদের 400 মানে হয়ে গেছে। আমাদের যা পপুলেশন অনুযায়ী দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। এখানে অলরেডি প্রাইভেটে আরেকটা মেডিকেল কলেজ এসছে 150 আসনে। আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এখন 150 সিট বেড়েছে। ডেন্টাল কলেজ আমরা করেছি খুব অল্প সময়ের মধ্যে, 1 বছরের কম সময়ে আমরা ডেন্টাল কলেজ করি, 50 সিটের করেছি, সেখানে এখন 63 আসন বাড়িয়েছে। আস্তে আস্তে করে বাড়বে। এখানে এমডিএসও হবে। এখানে বিএসসি নার্সিং আমরা স্টার্ট করেছি, আগে বিএসসি নার্সিং কলেজ করেছি আমরা। জিএনএম এএনএম ছিল উদয়পুরে, সেখানে আমরা জিএনএম করে সেটাকে উত্তীর্ণ করেছি। সব জায়গায় স্বাস্থ্য ব্যবস্থা আমরা এইভাবে চেষ্টা করছি যাতে মানুষ এটা না বলতে পারে যে এখানে চিকিৎসা হয় না। তা আমাদের পয়সাগুলো বাইরেও যায় এবং যারা রোগাক্রান্ত রোগী তাদেরও কিন্তু আর্থিকভাবে বিরাট ক্ষতি হয়। নিজে যাওয়া, ফ্যামিলি নিয়ে যাওয়া, বারবার আসা, বারবার যাওয়া। শুধু তাই নয়, এটাকেও কাভারেজ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা, যেটা সারা বিশ্বের মধ্যে একটা আলোচ্য বিষয়, যে এত বড় 5 লক্ষ টাকা করে প্রতিটা ফ্যামিলি প্রতি বছর দেওয়া। তো সেটাকে মাথায় রেখে যেহেতু ক্যাপিং আছে, সেটা প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনায় ক্যাপিং থাকাতে অনেক লোক এই ক্যাপিং এর বাইরে যারা আছে তাদের কিন্তু সেই কাভারেজে আসে না। আমরা ডিসিশন নিলাম, আমি অর্থমন্ত্রীর সাথে কথা বললাম, কথা বলার পরে ক্যাবিনেট মিনিস্টারদের সাথে কথা বললাম, আমরা সেটাকে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনায়, ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে সারা ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য যেখানে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা হওয়াতে এই যে মানে ইন্স্যুরেন্স স্বাস্থ্য ক্ষেত্রে সারা ভারতবর্ষের মধ্যে এক রাজ্য যেখানে সবাই এখানে আমরা আজকে এই ইন্স্যুরেন্সের আওতায় এসেছি। তো আমি বলবো যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জি স্বাস্থ্যের বিষয়ে সবসময় নজরদারি করেন। এখানে ডক্টর সেলের আমি একটা কথা বলবো যে ওনাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। পার্টির স্বাস্থ্যের ক্ষেত্রেও, স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রেও আপনাদের দায়িত্ব বেশি।
এবং আমরা পার্টির সুস্বাস্থ্য এটা কিন্তু মানসিকভাবে যেমন দরকার, শারীরিকভাবেও আপনাদের একটা রোল থাকা দরকার। পাশাপাশি আমাদের পার্টির তো থাকবে, কিন্তু সাধারণ মানুষের যেহেতু সামাজিক দায়বদ্ধতা আপনারা মাথায় নিয়েছেন, সেটা আপনারা নিশ্চয়ই করবেনও। এবং সুশান্ত বাবুকে আমি, ডক্টর সুশান্ত বাবুকে আমি ধন্যবাদ দেব। ও কিন্তু মানে সপ্তাহে অন্তত 4-5 বার ফোন করেন উনি, যে কিছু একটা দরকার। অনেক সময় আমি ভাবলাম যে ঠিক আছে পরবর্তী সময়ে ফোন করব, তো ওকে ডেকে নিয়ে কথা বলি। তো আমরা সেইভাবে আমাদের রাজীব বাবুও ওনাকে খুবভাবে সাহায্য করতেন, যাতে আগে কি হতো পার্টির কতগুলো যেমন অ্যাসোসিয়েশন আছে, আমার ব্যক্তিগত ভাবে আমি বলছি, অ্যাসোসিয়েশন ছিল, এখনো আছে। তো সেই অ্যাসোসিয়েশন দ্বারা আগে কিন্তু সমস্ত ডাক্তারদের মানে নিয়ন্ত্রণ করা হতো। আমাদের বেলায় কিন্তু আমাদের যে ডক্টর স্যার, যে আমার সাথে আসলেই তোমার ট্রান্সফার হয়ে যাবে, এই ট্রান্সফারের রাজনীতি অন্তর্ভুক্ত আমরা করি না, এটা আমি করতেও দিইও না, আমি বারবার বলছি। কিন্তু সেই দিশায় কিন্তু ডক্টর স্যার কাজও করছে। মানে একটু বাইরে গিয়ে আমরা যদি কাজ করি, মানুষের জন্য কাজ করি, তাহলে কিন্তু লং রান করবে। অ্যাসোসিয়েশনগুলো কেন আননেসেসারি একটা কালারিং স্টেজে আসবে? অ্যাসোসিয়েশন একটা, ডক্টর সেল আলাদা, কিন্তু অন্যান্য পার্টির মধ্যে ডক্টর সেল আছে কিনা আমার জানা নেই, অস্তিত্বও নেই আমার মনে হয়। কিন্তু অ্যাসোসিয়েশনকে ব্যবহার করতো, যেটা নিয়ে এখানে আমি যে অ্যাসোসিয়েশনের মানে কোন এক সময় প্রায় 12 বছর পর্যন্ত আমি সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্টও ছিলাম, বারবার আমি এই কথাটা বলতাম। এবং যে কারণে আমার সাথে তৎকালীন যে সরকার ছিল, আননেসারি যাতে আমরা ভাবাবেগে ধাবিত না হই, আগে খবরটা নিন সত্যিকারের কি হয়েছে, তারপর আমরা বলবো বাংলাদেশের এখন বর্তমান যে অবস্থা চলছে, কোনো অবস্থায় সেটা আমরা কোনোদিন ভাবিনি। আমাদের অলরেডি এখান থেকে আমরা বাংলাদেশকে অনেক কিছু দিই, আজকে ওনাদেরকে আমরা ইলেকট্রিসিটি দিচ্ছি, এবং শুধু তাই নয়, বহু জিনিস আমাদের ভারতবর্ষ থেকে ওনাদের এখানে যান, ওনাদের এখান থেকে আমাদের এখানে আসে। তো এই জায়গাটার মধ্যে এখন একটা ইমব্যালেন্স হয়েছে। আমাদের এসএসজি তৈরি আছে, চিটাগাং পোর্টকে আমরা ব্যবহার করে আমরা সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার করার চিন্তা ভাবনা করছিলাম। এখান থেকে সমস্ত সাউথ ইস্টের যে জনসাধারণ থেকে আরম্ভ করে এবং মালপত্র সবই আসতো, চিটাগাং বন্দরকে ব্যবহার করে সারা পৃথিবীতে যাওয়ার একটা ব্যবস্থা ছিল। সেটা এখন একটু এখানে রেল লাইনও অলরেডি বিছানো হয়ে গেছে, সেটাও আটকে গেছে। কিন্তু এইভাবে বাংলাদেশে কিন্তু চলবে না, এতটুকু আমি বলতে পারি। উইদাউট ইন্ডিয়া বাংলাদেশ ক্যানট সাস্টেন, দ্যাট আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি। এবং ফিউচারে আমাদের নেতৃত্বরা দেখছে, সব বুঝছে, এইভাবে গায়ের জোর দিয়ে একটা আমাদের ওখানে মাইনরিটিকে যেভাবে ওরা দাবিয়ে রেখেছে, সেটা কোনো অবস্থায় সেটা চলতে দেওয়া যাবে না, এতটুকু আমি বলতে পারি। আর যারা আজকে এই অনুষ্ঠান ব্লাড ডোনেশনের জন্য যারা এখানে এসেছেন, যারা ব্লাড দিতে এসেছেন, তাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং এই যে উদ্যোগ, আমরা জানি যে মহিলাদের ক্ষেত্রে প্রায় 16.16 মিলিলিটার আমাদের উদ্বৃত্ত রক্ত থাকে, পুরুষদের বেলায় 26 ml উদ্বৃত্ত রক্ত থাকে, এবং আমরা কত রক্ত দিই? 350 ml। কাজে এই জায়গার মধ্যে সামান্য আমাদের যে রক্ত, সেটা আমরা দান করি। দানের বেলায় এখানে বলা হয়েছে বহু দান আমরা করি, বিদ্যাদান, বস্ত্রদান, এবং অনেক জিনিস আমরা বাজার থেকে কিনেও কিন্তু দান করতে পারি, কিন্তু সর্বোচ্চ দান হচ্ছে রক্তদান। এই ধরনের উদ্যোগে আমি বলবো যে আমাদের ডক্টর সেলকে, যে সবাই ওনাদেরকে আমি ধন্যবাদ দেব, এবং আগামী দিন ওনারা এই কাজটা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।